ওয়েলকাম ব্যাক। গত এপিসোডেই বলছিলাম যে বিশ্বের বিভিন্ন জায়গায় এমন অনেক ঘটনা ঘটে যার ব্যাখ্যা কেউ দিতে পারে না। গত এপিসোডে আমরা বিশ্বের অন্যতম সেরা 5টি রহস্যজনক জায়গা নিয়ে কথা বলেছি। তারই ধারাবাহিকতায় আজকেও বাকি 5টা জায়গা নিয়ে কথা বলতে চাই। সো দেরি না করে চলুন জেনে আসি কোথায় লুকিয়ে আছে রহস্য। দিস ইজ ইউর হোস্ট ফারহাদ রাকিব অ্যান্ড ইউর ওয়াচিং দ্য থার্ড স্পেস। প্যারিস, ফ্রান্স, পশ্চিম ইউরোপের অন্যতম ঐতিহাসিক ও প্রভাবশালী শহর। 1789 সালের ফ্রেঞ্চ রেভলিউশন থেকে শুরু করে বিশ্ব সংস্কৃতি, রাজনীতি, বিজ্ঞান ও শিল্পকলার ইতিহাসে প্যারিসের অবদান অনস্বীকার্য। আইফেল টাওয়ারের শহর, দ্য সিটি অফ লাভ বা ভালোবাসার শহর, এমন বহু পরিচয়ের আড়ালেই লুকিয়ে আছে এক অন্ধকার ইতিহাস। অষ্টাদশ শতাব্দীতে প্যারিসে জনসংখ্যা দ্রুত বাড়তে শুরু করলে শহরের কবরস্থানগুলোতে জায়গার তীব্র সংকট দেখা দেয়। সেই সময় ইউরোপ জুড়ে বিভিন্ন রোগ ও মহামারীতে মৃত্যুহারও ছিল অনেক বেশি। ফলে একের পর এক মৃতদেহ কবর দেয়া হতে থাকে একই স্থানে, আর পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অনেক ক্ষেত্রেই সঠিকভাবে দাফন করা সম্ভব হচ্ছিল না, যার কারণে শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে পচা লাশের দুর্গন্ধ। শুধু তাই নয়, মৃতদেহ থেকে ছড়িয়ে পড়া জীবাণু বাতাস ও পানির মাধ্যমে সংক্রমণ বাড়িয়ে তোলে, সৃষ্টি করে কলেরার মতো মহামারীর। অবস্থা ভয়াবহ হয়ে ওঠায় 1785 সালে ফ্রান্স সরকার প্যারিস শহরকে এই স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচাতে এক কঠিন সিদ্ধান্ত নেয়। শহরের পুরনো কবরস্থানগুলো খুঁড়ে সেখান থেকে মৃতদেহের হাড়গোড় সরিয়ে ফেলার কাজ শুরু হয়। এরপর সেই হাড়গোড় স্থানান্তর করা হয় প্যারিসের দক্ষিণে মন্ট্রুজ এলাকার নিচে বিস্তৃত প্রায় 300 কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ টানেলের এক পরিত্যক্ত খনিতে, যেখান থেকে একসময় লাইমস্টোন উত্তোলন করা হতো। পরবর্তী 2 বছরে হাজার হাজার শ্রমিক দিনরাত কাজ করে প্যারিসের বিভিন্ন কবরস্থান থেকে প্রায় 60 লক্ষ মৃত মানুষের হাড়গোড় সেই খনিতে স্থানান্তর করে, যার নাম আজকের ইতিহাসে প্যারিস ক্যাটাকম্ব নামে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ক্যাটাকম্বের টানেলগুলো সৈন্যদের গোপন বাংকার ও লুকিয়ে থাকা স্থান হিসেবেও ব্যবহৃত হয়েছিল। বর্তমানে এর কিছু অংশ পর্যটকদের জন্য উন্মুক্ত থাকলেও বিশাল এই ভূগর্ভস্থ নেটওয়ার্কের অধিকাংশ এলাকাতেই সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করে রেখেছে ফ্রান্স সরকার। গোলকধাঁধার মতো এই টানেলে একবার যদি কেউ হারিয়ে যায়, তাহলে তাকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। কারণ প্রতিটি টানেলের ডানে বামে মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে আরও অনেক টানেল, যেখানে পথ হারিয়ে ঢুকলে বের হওয়ার রাস্তা খুঁজে পাওয়া যাবে না। আর এ কারণেই স্থানীয়রা বিশ্বাস করেন, প্যারিস ক্যাটাকম্ব যাকে একবার ভেতরে ডেকে নেয় তাকে আর কোনোদিন ফেরত দেয় না। ক্যাটাকম্বের দেয়ালে সাজিয়ে রাখা খুলি আর হাড়গোড়ের মালিক যে সকল অশরীরী আত্মা, তারাই পথভ্রষ্ট করে জীবিত মানুষদের, ভয় দেখিয়ে আতঙ্কিত করে নিয়ে যায় প্যারিস ক্যাটাকম্বের আরও গভীরে, যেখান থেকে ফিরে আসা যায় না কোনোদিন। তবে লোকগল্পের বাইরে প্যারিস ক্যাটাকম্বের রয়েছে এক অমীমাংসিত রহস্য। প্যারিসের স্থানীয়দের অনেকেই বিশ্বাস করেন যে ক্যাটাকম্বের গভীরে রয়েছে দ্য গেটস অফ হেল বা জাহান্নামের দরজা। আজও যারা প্যারিস ক্যাটাকম্বে ঘুরতে যান, তারা শোনেন কেউ যেন ফিসফিস করে কথা বলছে, কেউ যেন অন্ধকার টানেলের ভেতর থেকে তাদেরকে দেখছে। এমনকি চেনা রাস্তাও হয়ে ওঠে অচেনা। গাইড থাকা সত্ত্বেও হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে অনেকবার। 2014 সালে ইউনিভার্সাল পিকচার্সের ব্যানারে ডিউডল ব্রাদার্স নির্মাণ করেন ফাউন্ড ফুটেজ স্টাইলের হরর সিনেমা অ্যাজ অ্যাবাভ সো বিলো। সেবারই প্রথমবারের মতো প্যারিস ক্যাটাকম্বের অভ্যন্তরে সিনেমা শুটিং করার অনুমতি দিয়েছিল ফ্রান্স সরকার। 250 বছরের বেশি সময় ধরে মাটির নিচের অন্ধকার টানেলের রহস্য আধুনিক মানব সভ্যতার কাছে আজও অজানা। শেষ পর্যন্ত প্যারিস ক্যাটাকম্বের এই অমীমাংসিত গোলকধাঁধার জট কি আদৌ খুলবে কোনোদিন, সেটা বলা আসলেই বেশ কঠিন।
জাপানের ইয়ামানাশি অঞ্চলের ফুজি কাওয়াগুচিকো শহরের কোলাহল যেখানে শেষ হয়েছে, ঠিক তার পাশেই রাস্তার ধার থেকে শুরু হয় এক ভীষণ অরণ্য। সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট ফুজির কোলে তৈরি হওয়া এই প্রাকৃতিক জঙ্গল এতই ঘন যে আকাশ থেকে কেবল সবুজের চাদরে ঢেকে থাকা এক অন্য জগৎ মনে হতে পারে। যে বনে সূর্যের আলো ঢোকে খুবই কম, ৩০ থেকে ৪০ ফুটেরও বেশি দৈর্ঘ্যের গাছ থেকে ছড়িয়ে পড়া ডালপালা ঢেকে দিয়েছে আকাশ। প্রকৃতিপ্রেমীদের কাছে এই সবুজ বনভূমি প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য মনে হলেও এই বনকে ঘিরে গড়ে উঠেছে এমন এক ইতিহাস যার কারণে এটি জায়গা করে নিয়েছে আমাদের সেরা ১০-এ। বলছি জাপানের বিখ্যাত আওকিগাহারা ফরেস্টের কথা। অতিপ্রাকৃতের এক অভয়ারণ্য আমাদের এই বন। তবে সেদিকে যাওয়ার আগে বলতে হয় এই বনের সাথে সম্পর্কিত এক দুঃখজনক ইতিহাসের কথা। জাপানিদের কাছে আওকিগাহারা ফরেস্ট আসলে সুইসাইড ফরেস্ট বা আত্মহত্যার জঙ্গল নামেই বেশি পরিচিত। জাপানে এমনিতেই আত্মহত্যার হার অনেক বেশি, আর যারা জীবনের প্রতি মায়া হারিয়ে ফেলেন তাদের একটা বড় অংশই আসেন এই জঙ্গলে নিজেদের জীবনের ইতি ঘটাতে। ইন্টারনেটে পাওয়া তথ্য অনুযায়ী আওকিগাহারা ফরেস্টে আত্মহত্যার রেকর্ড রাখা শুরু হয় ১৯৫০ সাল থেকে। যদিও ২০০৩ সালের পর থেকে জাপান সরকার এই ফরেস্টে আত্মহত্যার সংখ্যা পাবলিকলি প্রকাশ করা বন্ধ করে দেয়। তবে বিশেষজ্ঞদের মতে এই জঙ্গলে গত ৭৬ বছরেই অন্তত ১০,০০০ মানুষ নিজেদের জীবনের ইতি ঘটিয়েছেন। আর এত মৃত্যুই কি আওকিগাহারা ফরেস্টকে জাপান তথা এশিয়ার অন্যতম ভৌতিক স্থান হিসেবে পরিচিত করে তুলেছে তা নিশ্চিত হওয়া কঠিন। অবশ্য প্রাচীন ইতিহাস বলে ১৭ শতাব্দীর শুরু থেকে পরবর্তী ২০০ বছরে জাপান অন্তত ৪ বার বড় ধরনের দুর্ভিক্ষের শিকার হয়েছে। শস্য, ফল ও অন্যান্য ফসলের তীব্র খরায় জাপানে ১০ লক্ষেরও বেশি মানুষ মৃত্যুবরণ করেছিল। আর সেই সময় ইয়ামানাশি অঞ্চলে খাবার যোগান দিতে না পেরে জাপানি পরিবারগুলো বাধ্য হয়ে তাদের পরিবারের বৃদ্ধ সদস্যদের জঙ্গলে রেখে আসতেন। কেউ যেতেন স্বেচ্ছায়, আর কাউকে রেখে আসা হতো জোর করে। না খেতে পেয়ে গভীর জঙ্গলে মৃত্যু হতো তাদের। স্থানীয়দের বিশ্বাস সেই সব মানুষের অশরীরী আত্মাই ঘুরে বেড়ায় এই আওকিগাহারা ফরেস্টে। তারাই আসলে আত্মহত্যা করতে প্ররোচনা দেয় বনে আসা মানুষদের। জাপানি ভাষায় তাদেরকে বলা হয় ইউরেই। কখনো দিনের আলোতে, আবার কখনো রাতের অন্ধকারে জঙ্গলের গভীরে দেখা যায় এইসব আত্মাদের। ধূসর অবয়ব, সৎকারের জন্য ব্যবহৃত সাদাটে আলো ছড়ানো কিমোনো পরিহিত এই আত্মাদের ভাসতে দেখা যায় ভূমি থেকে উপরে। তাদের চেহারায় কখনো থাকে রাগের ছাপ, কখনো বা দুঃখ ভারাক্রান্ত অভিব্যক্তি। অকস্মাৎ মৃত্যুর কারণে তারা যেতে পারছে না পরলোকে। এই রাগ থেকেই নাকি তারা জীবিত মানুষদের আত্মহত্যায় প্ররোচিত করে প্রতিশোধ নেয়। এই কারণেই আওকিগাহারাকে বলা হয় দ্য কার্সড প্লেস অফ উবুসুতে, পরিবারের বয়োজ্যেষ্ঠদের এখানে ফেলে আসার কারণে অভিশপ্ত স্থান। আওকিগাহারাতে যারা ঘুরতে যান তাদের অনেকেই দেখেছেন চলন্ত গাছ। এই গাছদের পার করে আসা মাত্র গাছ সরে গিয়ে রাস্তা বন্ধ করে দেয়। রাস্তা বদলে দিয়ে বিভ্রান্ত করে জঙ্গলে ঘুরতে যাওয়া মানুষদের, যাতে ফেরার পথ খুঁজে না পাওয়া যায়। আবার স্থানীয়রা বিশ্বাস করেন এই জঙ্গলে রয়েছে এক প্রাচীন অতিপ্রাকৃত শক্তি। তারা এই অশরীরী অস্তিত্বকে ডাকেন কোদামা নামে, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় গাছে থাকা আত্মা। বাংলাদেশি লোককথায় সুপরিচিত নিশির ডাকের মতো এরাও মানুষদের বিভ্রান্ত করে। অতি কাছের মানুষ কিংবা আত্মীয়ের গলা নকল করে ডাকতে থাকে আর নিয়ে যায় বনের গভীরে, যেখান থেকে ফেরত আসার কোনো উপায় থাকে না। ইউরেই কিংবা কোদামা যাই হোক না কেন, আওকিগাহারা ফরেস্টে আত্মহত্যার এই দুঃখজনক সংস্কৃতি এই বনকে করে তুলেছে অতিপ্রাকৃত আর অশরীরী অস্তিত্বে পরিপূর্ণ এক রহস্যময় স্থান, যেখানে উত্তরের চাইতে বোধহয় প্রশ্নের সংখ্যাই বেশি। উনিশশো সালের ১৩ নভেম্বর শীতের সকালে নিউ ইয়র্ক শহরের অদূরে লং আইল্যান্ডে অ্যামিটিভিলের বাসিন্দারা ঘুম থেকে ওঠেন এক লোমহর্ষক হত্যাকাণ্ডের ঠিক মাঝে। 112 ওশেন অ্যাভিনিউয়ের বাসিন্দা
23 বছর বয়সী রোনাল্ড ডেফেও জুনিয়র সেদিন ভোরবেলা হাই ক্যালিবার রাইফেল ব্যবহার করে তার পরিবারের 6 সদস্যকে গুলি করে হত্যা করেন। নিহতদের মধ্যে ছিলেন ডেফেও জুনিয়রের বাবা ও মা, 43 বছর বয়সী রোনাল্ড ডেফেও ও লুইস ডেফেও, 18 বছর বয়সী ডন, 12 বছর বয়সী মার্ক ও 9 বছর বয়সী জন এবং 13 বছর বয়সী অ্যালিসন ডেফেও। বাবা ও মাকে 2 রাউন্ড এবং ভাই বোনকে 1 রাউন্ড গুলি করে হত্যা করেন ডেফেও জুনিয়র। এরপর নিউ ইয়র্কের একটি বারে গিয়ে তিনি তার বাবা মায়ের নিহত হওয়ার কথা জানালে অ্যামিটিভিল পুলিশ বাড়িতে অভিযান চালিয়ে 6 জনের মৃতদেহ আবিষ্কার করে এবং রোনাল্ড ডেফেও জুনিয়রকে গ্রেফতার করা হয়। ট্রায়ালে রোনাল্ড ডেফেও জুনিয়র আত্মপক্ষ সমর্থন করেন এবং বলেন এই হত্যার ব্যাপারে তার কিছুই মনে নেই। তিনি জোর গলায় দাবি করেন, দ্য ডেভিল মেড মি ডু ইট, শয়তান আমাকে দিয়ে এটি করিয়েছে। তবে আদালত তার এই দাবি উড়িয়ে দেয় এবং দোষী সাব্যস্ত করে রোনাল্ড ডেফেও জুনিয়রকে সর্বমোট 150 বছরের সাজা প্রদান করেন। রোনাল্ড ডেফেও জুনিয়রের এই হত্যাকাণ্ডের পেছনে অতিপ্রাকৃত শক্তির কোনো হাত আসলেই ছিল কিনা তা কখনো নিশ্চিত হওয়া না গেলেও অ্যামিটিভিলের এই বাসায় অতিপ্রাকৃতের অস্তিত্ব ডালপালা ছড়ায় এরপর থেকে। ডেফেও পরিবারের হত্যাকাণ্ডের পর মার্ডার হাউস হিসেবে পরিচিত হয়ে ওঠা এই বাড়িটি প্রায় 1 বছর খালি পড়ে থাকে। 1975 সালের ডিসেম্বরে জর্জ এবং ক্যাথি লার্ডস এই বাড়িটি মাত্র $80,000 কিনে নেন। লার্ডস দম্পতির 3 সন্তান এবং আদরের পোষা কুকুর সহ তারা বাড়িটিতে ওঠেন। আশা ছিল লং আইল্যান্ডের এই প্রাইম লোকেশনে সন্তানদের নিয়ে নতুন করে জীবন শুরু করার। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, এই বাড়িতে লার্ডস পরিবার টিকতে পেরেছিলেন মাত্র 28 দিন। সব কিছু ফেলে সন্তানদের নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান তারা। জর্জ এবং ক্যাথি লার্ডস এর ভাষ্যমতে এই বাড়িতে ওঠার পর থেকেই কেমন যেন একটা অস্বস্তিকর অনুভূতি তাদেরকে ঘিরে ধরেছিল। সমাধানের জন্য একজন ক্যাথলিক ফাদারকে তারা ডেকে আনেন। এক পর্যায়ে ফাদার তাদেরকে জানান এই বাড়ির একটি কক্ষে অশুভ একটি সত্তা আস্তানা গেড়েছে। ফাদার তাদেরকে সেই কক্ষে ঘুমাতে নিষেধ করেন। এরপর থেকেই লার্ড ফ্যামিলির জন্য এই বাড়ি হয়ে ওঠে সাক্ষাৎ জাহান্নাম। সারা বাড়িতে ঘটতে শুরু করে ব্যাখ্যাতীত সব ঘটনা। কখনো দরজা নিজে নিজে খুলে আবার বন্ধ হতে থাকে, কখনো দৌড়ানোর আওয়াজ শোনা যায় হল জুড়ে। ফায়ারপ্লেসে গনগনে আগুন জ্বললেও কেমন যেন ঠান্ডা ও স্যাঁতস্যাঁতে হয়ে থাকে পুরো বাড়ি। দেয়াল বেয়ে পড়তে থাকে আঠালো রক্তের মতো লাল পদার্থ। এমনকি বেডরুমের জানালায় একচোখা একটি শূকরকে দেখেছেন জর্জ লার্ডস। তাদের ধৈর্যের বাঁধ ভাঙে 1976 সালের 14 জানুয়ারি। নিজের চোখে স্ত্রী ক্যাথি লার্ডসকে বিছানা থেকে ভেসে শূন্যে উঠে যেতে দেখে কোনো মতে তাকে উদ্ধার করে সন্তানদেরকে নিয়ে বাড়ির পেছনে বেঁধে রাখা স্পিডবোটে করে পালিয়ে যান জর্জ। আর কোনোদিন সেই বাড়িতে ফিরে যাননি তারা। লার্ডস ফ্যামিলির এই পালিয়ে যাওয়ার ঘটনা চারিদিকে আস্তে আস্তে ছড়িয়ে পড়তে থাকে। কেউ কেউ বিশ্বাস করে, আবার কেউ বলেন মিডিয়া অ্যাটেনশনের জন্যই গল্প ফেদে বসেছেন তারা। তবে তাদের এই ঘটনা প্রচার হওয়ার পর 1976 সালের মার্চে প্যারানর্মাল ইনভেস্টিগেটর দম্পতি এড ও লরেন ওয়ারেন সেই বাড়িতে যান। তাদের ভাষ্যমতে এই বাড়িতে হত্যাকাণ্ডের পর আস্তানা গেড়েছে একাধিক অশুভ শক্তি, যাদেরকে ডেমনিক এন্টিটি বলে আখ্যা দেন তারা। সেই সময় ওয়ারেন দম্পতির সাথে থাকা ফটোগ্রাফার জেন ক্যাম্পবেলের অটোমেটিক ইনফ্রারেড ক্যামেরায় ধরা পড়ে একটি বিখ্যাত ফটোগ্রাফ, যেখানে দেখা যায় সিঁড়ির কোণার কক্ষ থেকে একটি ছোট শিশু মাথা বের করে উঁকি দিচ্ছে। লরেন ওয়ারেন শিশুটিকে ডেফেও ফ্যামিলির ছোট ছেলে মৃত জন ডেফেও বলে শনাক্ত করেন। অবিশ্বাসীরা এই ছবি নিয়ে অনেক থিওরি প্রদান করলেও পুরোপুরি কেউ উড়িয়ে দিতে পারেননি। বর্তমান সময়ে অ্যামিটিভিলের সেই বাড়িটি ব্যক্তি মালিকানাধীন হিসেবে সংরক্ষিত আছে। অতি উৎসাহীদের দূরে রাখার জন্য বাড়ির ঠিকানা 112 ওশেন অ্যাভিনিউ থেকে 108 ওশেন অ্যাভিনিউতে রূপান্তর করা হয়েছে। কিন্তু $80,000 দিয়ে কেনা সেই বাড়ি থেকে পরিবারসহ মাত্র 28 দিনের মাথায় কেন পালিয়ে গিয়েছিলেন লার্ডস দম্পতি, তার যৌক্তিক উত্তর অজানা রয়েছে আজও। আমেরিকার কলোরাডোর এস্টেস পার্কে পাহাড়ের কোল ঘেঁষে নয়নাভিরাম এক প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ছোট্ট একটি উপত্যকা। আর সেই উপত্যকায় উজ্জ্বল সাদা দেয়াল আর খয়েরি ছাদের একটি ভবন সবারই চোখে পড়বে।
শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতি উপভোগ করতে আসা পর্যটকদের জন্য চমৎকার একটি থাকার জায়গা। নাম স্ট্যানলি হোটেল। বাইরে যেমনটা সুন্দর, ভেতরে রয়েছে এই হোটেলের তেমনই এক অতিপ্রাকৃত রহস্য, যা মাঝে মাঝেই হোটেলের অতিথিদের চোখের সামনে ধরা দেয়। বিংশ শতাব্দীর প্রথম দশকে ফ্রিল্যান্ড অস্কার স্ট্যানলি তার স্ত্রী ফ্লোরা স্ট্যানলিকে নিয়ে এস্টেস পার্কে আসেন। সেই সময় যক্ষ্মায় আক্রান্ত অস্কার স্ট্যানলি বিশ্বাস করতেন পাহাড়ের পরিষ্কার ও সতেজ বাতাস তাকে সুস্থ করে তুলবে। আসলেই 1 বছর পর অস্কার স্ট্যানলি ধীরে ধীরে যক্ষ্মা থেকে সুস্থ হয়ে ওঠেন। তখন তিনি সিদ্ধান্ত নেন এস্টেস পার্কে হোটেল গড়ে তোলার। 1909 সালে স্ট্যানলি হোটেল সাধারণ পর্যটকদের জন্য খুলে দেয়া হয়। পাহাড়ের বনভূমির মাঝেও ইলেকট্রিসিটি, টেলিফোন, মানসম্মত খাবার আর হোটেলের চমৎকার ইন্টেরিয়রের কারণে খুব দ্রুতই স্ট্যানলি হোটেল পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। ঠিক কী কারণে এবং কবে থেকে স্ট্যানলি হোটেল আমেরিকার সবচাইতে হন্টেড হোটেলগুলোর মধ্যে একটি হয়ে ওঠে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ইতিহাস বলে 1911 সালে হোটেলের 217 নম্বর রুমে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে আহত হন হোটেলের কর্মী এলিজাবেথ উইলসন। তিনি বেঁচে গেলেও এই ঘটনার সূত্রপাত এখান থেকে বলেই মনে করা হয়। 1951 সালে এলিজাবেথ উইলসন মৃত্যুবরণ করলে এরপর থেকেই রুম 217তে ব্যাখ্যাহীন ঘটনা ঘটা শুরু করে। এর আগে 1940 ও 1941 সালে স্ট্যানলি দম্পতি মারা যান। প্যারানর্মাল বিশেষজ্ঞরা মনে করেন স্ট্যানলি দম্পতি ও এলিজাবেথ উইলসনের অশরীরী আত্মা মৃত্যুর পর স্ট্যানলি হোটেলে ফিরে আসে। 1974 সালের 30 অক্টোবর বিখ্যাত লেখক স্টিফেন কিং তার স্ত্রী তাবিথাকে নিয়ে স্ট্যানলি হোটেলের 217 নম্বর কক্ষে ওঠেন। শীতের আগে সিজনের শেষ দিন হওয়ায় হোটেলের সকল অতিথি হোটেল থেকে বিদায় নিচ্ছিলেন, যার কারণে স্টিফেন কিং ও তার স্ত্রী ছিলেন সেদিন রাতে হোটেলের একমাত্র অতিথি। রাতে নিজেদের রুমে ফেরার সময় স্টিফেন কিং করিডোরে একটি ছেলে শিশুকে ঘুরে বেড়াতে দেখেন, যদিও হোটেলে সেদিন কেউ ছিল না। মাঝরাতে ঘুমের মাঝে তিনি এক দুঃস্বপ্ন দেখেন যে একটি অগ্নিনির্বাপক পানির পাইপ তার 3 বছরের ছেলেকে হোটেলের করিডোর ধরে তাড়া করছে। সেই দুঃস্বপ্নের সূত্র ধরেই স্টিফেন কিং লেখেন তার বিখ্যাত উপন্যাস দ্য শাইনিং, যেটি পরবর্তীতে বিখ্যাত পরিচালক স্ট্যানলি কুব্রিক সিনেমাতে রূপান্তর করেন। তবে স্ট্যানলি হোটেলের রহস্য এখানে শেষ হয়নি। 217 নম্বর কক্ষে যারা ওঠেন তাদের অনেকেই বলেছেন যে সকালে ঘুম থেকে উঠে তারা দেখেছেন তাদের কক্ষ পরিপাটি করে সাজানো, যেন কেউ গুছিয়ে রেখেছে। অনেকে মনে করেন এলিজাবেথ উইলসনের আত্মা মৃত্যুর পরেও হোটেলের অতিথিদের সেবা দিয়ে যাচ্ছেন সেই কক্ষে। হোটেলের লবি ও অন্যান্য স্থানে মুখে হাসি নিয়ে অস্কার ও ফ্লোরা স্ট্যানলিকে ঘুরে বেড়াতে দেখেছেন অনেক অতিথি। তবে হোটেলের সব স্থানেই এমন পজিটিভ এনার্জি আছে তা কিন্তু নয়। 401 নম্বর কক্ষে যারা থাকেন তাদেরকে ভয় দেখায় এক পুরুষ অশরীরী, বিরক্ত করে নারী অতিথিদের। 407 নম্বর রুমে যারা থাকেন তাদের অনেকেই বলেছেন রাতের বেলা ঘুম থেকে জেগে তাদের মনে হয়েছে কেউ তাদেরকে বিছানায় চেপে ধরে রেখেছে। 428 নম্বর রুমে রাতে ঘুম ভেঙে গেলে অতিথিরা দেখেন বিছানার সামনে দাঁড়িয়ে আছে কাউবয় হ্যাট পরিহিত এক অবয়ব, যার চোখ দুটো জ্বলজ্বল করে জ্বলে। বছরের পর বছর ধরে প্যারানর্মাল ইনভেস্টিগেটররা স্ট্যানলি হোটেলে যাচ্ছেন, বুঝতে চাইছেন এই হোটেলে অশরীরীর উপস্থিতি আর এর কারণ। কেউই কিন্তু খালি হাতে ফিরে আসেননি। তাদের মতে হোটেলের চারপাশ ঘিরে রকি মাউন্টেইনে পাওয়া যায় কোয়ার্টজ নামের এক খনিজ উপাদান, যা প্যারানর্মাল এনার্জি পরিবাহী। এছাড়া হোটেলের মূল লবিতে মুখোমুখি থাকা দুটি আয়না এক ধরনের পোর্টাল তৈরি করেছে, যার মাধ্যমে অশরীরীরা চলাচল করে। আর এই কারণেই স্ট্যানলি হোটেল শুধু জীবিত পর্যটক নয়, মৃত পর্যটকদের জন্য এক হটস্পট হয়ে উঠেছে। পশ্চিম ইউরোপের প্রাণকেন্দ্র, ব্রিটিশ ইতিহাসের মধ্যমণি লন্ডন শহর। প্রায় 2000 বছরের পুরনো এই শহরের পাশ দিয়ে বয়ে চলেছে টেমস নদী। টেমসের উত্তর তীরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রাচীন ব্রিটিশ ইতিহাসের অন্যতম নিদর্শন, দ্য টাওয়ার অফ লন্ডন। প্রায় 1000 বছরের পুরনো এই টাওয়ার ইউরোপের ইতিহাসে অন্যতম পুরনো এবং গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে পরিচিত। তবে ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও
এই টাওয়ারের আরও একটি পরিচয় রয়েছে, ব্রিটেনের সবচাইতে ভৌতিক স্থান হিসেবে। 1066 সালে ব্যাটল অফ হেস্টিংসে ইংল্যান্ডের তৎকালীন রাজা হ্যারল্ড গডউইনসনকে পরাজিত করে ইংল্যান্ডের রাজা হন ডিউক অফ নরম্যান্ডি উইলিয়াম দ্য কনকারার, যিনি পরবর্তীতে উইলিয়াম দ্য ফার্স্ট অফ ইংল্যান্ড নাম গ্রহণ করেন। রাজা হওয়ার পর উইলিয়াম লন্ডন শহরে নিজেদের প্রভাব বৃদ্ধি এবং বিদ্রোহীদের দমনের জন্য টেমস নদীর তীরে বিশাল দুর্গ নির্মাণের নির্দেশ দেন। প্রথমে কাঠের তৈরি দুর্গ বানানো হলেও পরবর্তীতে 1078 সালে নরমান আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ার গ্যান্ডালফের তত্ত্বাবধানে পাথরের তৈরি দুর্গের নির্মাণ কাজ শুরু হয়। এই কমপ্লেক্সের মধ্যে ছিল রাজপ্রাসাদ, সামরিক ঘাঁটিসহ অন্যান্য স্থাপনা। সেই সময় টাওয়ার অফ লন্ডনকে ডাকা হতো দ্য হোয়াইট টাওয়ার নামে। পরবর্তী কয়েকশো বছরের মধ্যে রাজা হেনরি দ্য থার্ড এবং এডওয়ার্ড দ্য ফার্স্ট এই দুর্গকে ইউরোপের সবচাইতে দুর্ভেদ্য দুর্গ হিসেবে প্রতিষ্ঠিত করেন। 1300 সালের দিকে এই দুর্গে ছিল একটি রাজপ্রাসাদ, একটি জেলখানা, মৃত্যুদণ্ড কার্যকর করার স্থান, ট্রেজারি, অস্ত্রাগার, একটি চিড়িয়াখানা এবং ব্রিটিশ রাজাদের অমূল্য রত্নাগার, যেটি জুয়েল হাউস নামে পরিচিত। তবে টাওয়ার অফ লন্ডন আসলে ব্রিটেনের সবচাইতে ভৌতিক স্থান হিসেবে নাম কুড়ানোর পেছনে বোধহয় দুর্গের জেলখানা এবং মৃত্যুদণ্ড কার্যকর করার স্থানই সবচাইতে বেশি দায়ী। কারণ এই দুর্গের 4 দেয়ালের মাঝে মৃত্যুদণ্ডে দণ্ডিত রাজপরিবারের সদস্যদের অশরীরী অবয়বই বেশি দেখা যাওয়ার রেকর্ড রয়েছে। টাওয়ার অফ লন্ডনের সবচাইতে জনপ্রিয় অশরীরী হচ্ছেন রাজা হেনরি দ্য এইথের দ্বিতীয় স্ত্রী অ্যান বোলেইন, যিনি ছিলেন কুইন এলিজাবেথ দ্য ফার্স্টের মা। 1536 সালে বিশ্বাসঘাতকতার মিথ্যা অভিযোগ এনে অ্যান বোলেইনের শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এরপর থেকেই টাওয়ার অফ লন্ডনের বিভিন্ন করিডোরে নিজের বিচ্ছিন্ন মাথা হাতে নিয়ে অ্যান বোলেইনের মাথাবিহীন অবয়বকে ঘুরে বেড়াতে দেখা যায়। কুইন ভিক্টোরিয়ার সময়ে একবার এক রয়্যাল গার্ড বোলেইনের এই অশরীরী অবয়বের দিকে তলোয়ার নিয়ে ছুটে গিয়েছিল। পরবর্তীতে সেও অজ্ঞান হয়ে যাওয়ার রেকর্ড রয়েছে। 1483 সালে এডওয়ার্ড দ্য ফিফথ এবং রিচার্ড অফ শ্রিউসবিউরি নামের 2 শিশু দুর্গ থেকে হারিয়ে যায়। তাদের সাথে কি হয়েছিল তা কোনোদিন জানা না গেলেও গভীর রাতে ব্লাডি টাওয়ারের আশেপাশে সাদা নাইট গাউন পরা 2 ছেলে শিশুকে হাতে হাত ধরে হাঁটতে দেখা যায়, যারা আবার মানুষ দেখলেই মিলিয়ে যায় হাওয়ায়। টাওয়ার অফ লন্ডনের আরেক জনপ্রিয় নারী অশরীরীর নাম লেডি জেইন গ্রে, যাকে ইতিহাসে 9 দিনের রানী বলা হয়। 1553 সালে রাজা এডওয়ার্ড দ্য সিক্সথ অসুস্থ হয়ে পড়লে রাজসভা 1554 সালে তার চাচাতো বোন 17 বছর বয়সী লেডি জেইন গ্রেকে রানী হিসেবে স্বীকৃতি দেয়। কিন্তু রাজনৈতিক নেতাদের ষড়যন্ত্রে মাত্র 9 দিনের মাথায় লেডি জেইন গ্রেকে গ্রেফতার করা হয় এবং বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এরপর থেকেই শতাব্দীর পর শতাব্দী ধরে লেডি গ্রের কবরের পাশে এক অশরীরীর অবয়ব দেখা যায়, যার চোখে মুখে বিষণ্ণতা। কেউ কাছে গেলে চোখ ভরা দুঃখ নিয়ে তাকায়, তারপর হাওয়ায় মিলিয়ে যায়। টাওয়ার অফ লন্ডনের সবচাইতে অদ্ভুত অভিজ্ঞতার রেকর্ড রয়েছে এক ভুতুড়ে ভাল্লুককে ঘিরে। 1816 সালে জুয়েল হাউসের এক রক্ষীকে ভাল্লুকের মতো দেখতে বিশাল এক অবয়ব আক্রমণ করে, যা দেখে ভয় পেয়ে সেই রক্ষী পরবর্তীতে মৃত্যুবরণ করেছিল। অনেকের মতে দুর্গের চিড়িয়াখানার কোনো মৃত ভাল্লুকের আত্মাই তাকে আক্রমণ করেছে। এছাড়া 1817 সালে জুয়েল হাউসের পরিচালক এডমান্ড লেন্থাল সুইফটে রত্নাগারের ভেতরে এক উজ্জ্বল অশরীরীকে দেখতে পান। অশরীরী অবয়বটি তার স্ত্রীসহ রত্নাগারে থাকা আরও কয়েকজনের দিকে আক্রমণাত্মকভাবে ছুটে যায়। এডমান্ডের এই অভিজ্ঞতা টাওয়ার অফ লন্ডনের অফিসিয়াল ডকুমেন্টে রিপোর্টেড সাইটিং হিসেবে আজও লিপিবদ্ধ আছে। এছাড়া রাজা হেনরি দ্য সিক্সথ, রাজ সদস্য মার্গারেট পোল, আরবেলা স্টুয়ার্ট সহ নাম না জানা অনেক গার্ড ও কয়েদিদের অশরীরী অবয়ব দেখতে পাওয়ার অভিজ্ঞতাও অসংখ্য। আজও টাওয়ারের খালি জেলখানা থেকে শোনা যায় কয়েদিদের আর্তচিৎকার, পায়ের শব্দ আর শেকলের ঝনঝনানি। ব্রিটেন তথা ইউরোপিয়ান ইতিহাসের গুরুত্বপূর্ণ এই টাওয়ার অফ লন্ডনে যারা থেকেছেন, মৃত্যুর পরে আজও তারা এই টাওয়ারের মায়া কাটিয়ে উঠতে পারেননি। ক্ষণে ক্ষণেই দেখা দিয়ে তারা মনে করিয়ে দেন যুদ্ধ, বিশ্বাসঘাতকতা, ক্ষমতার লোভ, রাজনীতি আর হাজার বছরের ব্রিটিশ ইতিহাসের কথা। সো দ্যাট ওয়াজ ইট। বিশ্বের সেরা 10টি আধিভৌতিক জায়গা নিয়ে আমরা কথা বলেছি। এর বাইরে যদি আর কোনো জায়গা থাকে উইচ ইজ ওয়ার্থ মেনশনিং, আমি রিকোয়েস্ট করব কমেন্ট সেকশনে জানানোর জন্য।
দ্য থার্ড স্পেসের পথ চলা মাত্র শুরু হয়েছে। আমরা আরও অনেক অনেক ঘটনা, আরও অনেক অনেক জায়গা নিয়ে কথা বলবো। Till then, stay tuned and like and subscribe to our channel. Thank you.